আমরা সাম্প্রতিক কিছু বাংলা সংবাদপত্রের প্রতিবেদনের দিকে একটু নজর দেব, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। দেখব নির্বাচন প্রস্তুতি, শাসন ব্যবস্থা নিয়ে কিছু বিতর্ক চলছে, সামাজিক চাপ, আবার ধরুন রাজনৈতিক সংঘাত, সরকারি খরচের মতো বিষয়গুলো। এই সব নিয়ে প্রতিবেদনগুলো আসলে কি বলছে সেটার গভীরে যাওয়ার চেষ্টা করব আর কি। ঠিক। আমাদের হাতে বেশ কিছু প্রধান সংবাদপত্রের খবর আছে। আজকের আলোচনায় যা যা থাকছে, যেমন ধরুন পুলিশের নির্বাচনী প্রশিক্ষণে একজন বিতর্কিত কর্মকর্তার নিয়োগের খবর। আচ্ছা। তারপর সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে মতভেদ, বিদেশে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ছে, এটা নিয়েও একটা উদ্বেগজনক খবর আছে। কক্সবাজারের নদী দখলদারদের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও নানা রকম প্রস্তাব আসছে। অনেকগুলো বিষয় দেখছি। হ্যাঁ, আরও আছে, যেমন নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব বাতিল হয়েছে, রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, জাতীয় পার্টির অফিসে আবার হামলা হয়েছে, আর সরকারি অনেক স্থাপনা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ব্যবহার হচ্ছে না, পড়ে আছে। এই সব নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্যটা শুধু খবরগুলো বলা নয়, বরং এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা খোঁজা, বর্তমান পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা আর কি, আর গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে একটু ভাবা। একদম। তাহলে আসুন শুরু করা যাক। নির্বাচন প্রস্তুতির বিষয়টা দিয়ে শুরু করি। এটা নিয়ে কিছু প্রশ্ন উঠছে মনে হচ্ছে। নয়া দিগন্তের একটা খবর দেখলাম। হ্যাঁ, খবরটা আমিও দেখেছি। আগামী নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হচ্ছে, কিন্তু এর যিনি সমন্বয়ক তিনি হলেন ২০২৪ সালের সেই আলোচিত প্রধান নির্বাচন কমিশনারের ভাই, পুলিশ কর্মকর্তা কাজী জিয়াউদ্দিন। ঠিক। আর শুধু উনি নন, এই প্রশিক্ষণের সাচিবিক আর টেকনিক্যাল দায়িত্বে যিনি আছেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন, তার সম্পর্কেও কথা উঠছে। কিরকম? বলা হচ্ছে তিনি নাকি আগের আওয়ামী লীগ সরকারের সময়ে গোপালগঞ্জ অঞ্চলের প্রভাবশালী একটা গোষ্ঠীর বেশ ঘনিষ্ঠ ছিলেন। তো এতে তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠছে আর কি। তার মানে প্রশিক্ষণের উদ্দেশ্য বলা হচ্ছে পুলিশকে নিরপেক্ষ রাখা। হ্যাঁ, ঘোষিত উদ্দেশ্য সেটাই। অথচ নিয়োগগুলো নিয়েই পুলিশের ভেতরে কিছুটা অস্থিরতা বা চাঞ্চল্য তৈরি হয়েছে, এরকমই শোনা যাচ্ছে। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমে ১৫০ জন সিনিয়র অফিসার, তারপর ধাপে ধাপে প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্যকেই ট্রেনিং দেওয়া হবে। সুতরাং বিষয়টা কিন্তু বেশ বড়। অবশ্যই। আচ্ছা, এর সাথে তো ডেইলি স্টারের আরেকটা খবরকে মেলানো যায়, তাই না? হ্যাঁ, একদম প্রাসঙ্গিক। নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো আর নিজস্ব লোক নিয়োগের জন্য ইলেকশন সার্ভিস কমিশন গঠনে যে প্রস্তাবটা ছিল, হ্যাঁ, সংস্কার কমিশন দিয়েছিল, সেটা মন্ত্রিপরিষদ বিভাগ গ্রহণ করেনি। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশের খসড়াটার মূল উদ্দেশ্যই ছিল কমিশনের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু এই প্রস্তাবটা যে গ্রহণ করা হলো না, এর মানে কি দাঁড়ালো? নির্বাচন বিশেষজ্ঞরা কি বলছেন? তারা মনে করছেন নির্বাচনের আগে ইসির যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার একটা চেষ্টা ছিল, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে সেটা কিছুটা হলেও ছোট হয়ে গেল। এই প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হলো না আর কি। তাহলে প্রশ্নটা হচ্ছে, এটা কি শুধু একটা পদ্ধতিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাকে সীমিত করার চেষ্টা? ঠিক এই প্রশ্নটাই উঠছে। একদিকে প্রশিক্ষণে এই ধরনের নিয়োগ, অন্যদিকে কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব বাতিল করে দেওয়া। এই দুটোকে যদি পাশাপাশি রাখি, তাহলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা, এগুলো নিয়ে একটা সংশয় তো তৈরি হতেই পারে। তাহলে কি জনমনে উদ্বেগ আরও বাড়বে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে? বাড়ারই কথা। এটা অবশ্য একটা বড় প্রশ্ন। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। শাসন ব্যবস্থা নিয়ে যে বিতর্কগুলো চলছে, প্রথম আলোর একটা প্রতিবেদন দেখলাম। হ্যাঁ, উচ্চকক্ষ নিয়ে। অন্তর্বর্তী সরকার নাকি বিএনপিকে রাজি করাতে চেয়েছিল সংসদের উচ্চকক্ষটায় পিআর পদ্ধতিতে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে গঠন করতে, কিন্তু বিএনপি রাজি হয়নি। হ্যাঁ, দেখুন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু দলগুলো মোটামুটি একমত। জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা নীতিগতভাবে একমত হয়েছে। গণ্ডগোলটা বেঁধেছে উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে। কিভাবে গঠন হবে সেটা নিয়ে। হ্যাঁ, কমিশনের সুপারিশ হল ১০০ সদস্যের উচ্চকক্ষ হবে, আর সদস্যরা নির্বাচিত হবেন নিম্নকক্ষের ভোটে, দলগুলো যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে, পিআর সিস্টেমে।
কিন্তু বিএনপি আর এনডিএম মানে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট তারা অন্যরকম চাইছে। তারা বলছে নিম্নকক্ষে যে দল যতগুলো সিট পাবে সেই সিটের অনুপাতে উচ্চকক্ষে সিট ভাগ হোক। এই প্রস্তাবটা নিয়ে গবেষকরা কি বলছেন? সংসদীয় ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন, যেমন অধ্যাপক নিজামুদ্দিন আহমদ, তারা বিএনপির প্রস্তাবটাকে বলছেন বেশ সমস্যাযুক্ত। তাদের যুক্তি হল এভাবে করলে তো উচ্চকক্ষটা নিম্নকক্ষের একটা ছায়া বা প্রতিচ্ছবি হয়ে যাবে, মানে আলাদা কোনো ভূমিকা থাকবে না। ঠিক। তাহলে এর উদ্দেশ্যটাই তো নষ্ট হয়ে গেল, আর এটা হবে অর্থের অপচয়। আচ্ছা, এর পাশাপাশি আবার আজকের পত্রিকার খবর বলছে জুলাই সনদ নিয়েও মতভেদ দেখা দিয়েছে। হ্যাঁ, জুলাই সনদ, যেটা জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বা সাংবিধানিক কাঠামো তৈরির একটা রূপরেখা হিসেবে এসেছিল, সেটা বাস্তবায়ন নিয়েও বিভিন্ন মত আসছে। যেমন ধরুন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তারা চাইছে গণপরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান তৈরির জন্য একটা নির্বাচিত গণপরিষদ। তারা বলছে গণপরিষদ না হলে সনদে সই করবে না। হ্যাঁ, এটাই তাদের অবস্থান। অন্যদিকে জামায়াতে ইসলামীর মতো দলগুলো আবার গণভোট চাইছে, প্রস্তাবিত সনদের উপর জনগণের সরাসরি ভোট। তার মানে বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, বিএনপি, এনসিপি সহ মোট ২৭টা দল তাদের মতামত জমা দিয়েছে ঐক্যমত্য কমিশনে। এখন কমিশন এগুলো দেখবে, পর্যালোচনা করবে। এই যে এত ভিন্ন ভিন্ন প্রস্তাবনা আসছে উচ্চকক্ষ গঠন বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, এগুলো কি শুধুই পদ্ধতিগত বিতর্ক, নাকি দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আরও গভীর কোনো দর্শনের সংঘাত দেখা যাচ্ছে এখানে? এটাই তো ভাবনার বিষয়। একদিকে নতুন একটা কাঠামো তৈরির চেষ্টা হচ্ছে, আবার সেই কাঠামোর ভিত্তি কি হবে তা নিয়ে এত মৌলিক মতপার্থক্য। এটা কি ঐক্যমত্যে পৌঁছানোর পথে একটা স্বাভাবিক বাধা, নাকি এটা এমন কোনো গভীর রাজনৈতিক বিভাজনের ইঙ্গিত দিচ্ছে যা পুরো প্রক্রিয়াটাকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে? ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য এই প্রশ্নের উত্তরটা পাওয়া খুব জরুরি। অবশ্যই। আচ্ছা, এবার একটু দেশের সামাজিক বাস্তবতা, কিছু সংঘাতের খবরের দিকে তাকাই। বণিক বার্তার একটা খবর দেখলাম, বেশ উদ্বেগজনক। হ্যাঁ, আশ্রয় প্রার্থীদের সংখ্যা নিয়ে। বিশ্বজুড়ে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা নাকি বেড়েই চলেছে। যেমন ইউকেতে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ এখন ৫ নম্বরে। ভাবা যায়। আর সেখানে যাওয়া বাংলাদেশিদের ৮৭% নাকি বৈধ পথে যাননি, ওখানে পৌঁছে তারপর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। শুধু ইউকে নয়, ইটালিতেও এই বছর প্রায় ১৬,০০০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের আবেদন নিষ্পত্তি হয়েছে। ক্যানাডায় এই ২০২৪ সালেই আবেদন পড়েছে প্রায় ১৫,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রে প্রায় ২,০০০। সংখ্যাগুলো তো কম নয়। একেবারেই না। এমনকি আফ্রিকা বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এই সংখ্যা বাড়ছে। ইউএনএইচসিআর বা মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে গত বছর প্রায় ৭০,০০০ বাংলাদেশি বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন। ৭০,০০০! এনর্ম সংখ্যা। এর কারণ হিসেবে কি বলা হচ্ছে? কারণগুলো বেশ গম্ভীর। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন, আবার ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, এই সব কথাই উঠে আসছে। এই বিপুল সংখ্যক মানুষ যে দেশ ছাড়ছেন বা আশ্রয় চাইছেন, এটা কি দেশের ভেতরের অবস্থা নিয়ে নাগরিকদের আস্থার সংকট বা হতাশার প্রতিফলন? অবশ্যই। আমার তো মনে হয় শুধু এই কারণগুলোই নয়, এর আড়ালে একটা গভীর আস্থার সংকট, একটা হতাশার চিত্র লুকিয়ে আছে। এটাকে কি এক ধরনের নীরব ব্রেন ড্রেন বা মেধা পাচারের সূচক বলা যায় না, যা দেশের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই চিন্তার বিষয়। ঠিক। দেশের বাইরে যেমন এই অনিশ্চয়তা, দেশের ভেতরেও তো আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে যখন প্রভাবশালীরা এর সাথে জড়িত থাকে। যেমন কক্সবাজারের ঘটনাটা। হ্যাঁ, সমকালের খবর অনুযায়ী সেখানে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতারা বাঁকখালী নদীর বিশাল এলাকা দখল করে বহুতল ভবন তুলেছেন। তারপর যখন কোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হলো, দখলদাররা রাস্তা বন্ধ করে দিল, অভিযানই থামিয়ে দিল। শুধু তাই না, গুজবও ছড়ানো হলো যে প্রশাসন নাকি বৈধ ঘরবাড়িও ভেঙে ফেলবে। এতে সাধারণ মানুষও রাস্তায় নেমে এলো। এয়ারপোর্ট রোডে অচলাবস্থা, ফ্লাইট পর্যন্ত বাতিল করতে হলো। পরে অবশ্য র্যাব, পুলিশ, সেনাবাহিনী নামাতে হয়েছে পরিস্থিতি সামাল দিতে। আর গত ৫ দিনে প্রায় ৬৩ একর নদীর জমিও উদ্ধার হয়েছে, ২টো মামলাও হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, আইন প্রয়োগ করতে গেলে কেন এমন বাধার মুখে পড়তে হয়?
বিশেষ করে যখন প্রভাবশালীরা জড়িত। এই ঘটনাটাই তো দেখিয়ে দিচ্ছে শক্তিশালী রাজনীতিক বা অর্থনৈতিক স্বার্থের কাছে পরিবেশ রক্ষা বা আইনের শাসন কতটা অসহায় হয়ে পড়তে পারে। এটা কি শুধু কক্সবাজারের একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি ভূমি দখল আর প্রভাবশালীদের আইনকে বুড়ো আঙুল দেখানোর যে প্রবণতা, এটা তারই একটা অংশ? এতে তো মানুষের আস্থা আরও কমে যায়। সামাজিক অস্থিরতার আরেকটা ভয়ঙ্কর চিত্র দেখলাম মানব জমিনের প্রতিবেদনে, রাজবাড়ির গোয়ালেন্দে। হ্যাঁ, নুরাল পাগলার ঘটনাটা। নুরুল হক ওরফে নুরাল পাগলা, যিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন, তার মৃত্যুর পর জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটি নামে কারা যেন হ্যাঁ, একটা সংগঠনের লোকজন তার কবর থেকে লাশ তুলে এনে পুড়িয়ে দিয়েছে। ভাবা যায় এখানেই শেষ নয়। না, তার দরবার শরীফ বাড়িতেও হামলা হয়েছে, ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে যাওয়া ইউএনওর গাড়ি, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে তার একজন অনুসারী মারা গেছেন আর অন্তত ৫০ জন আহত। জানা যাচ্ছে উনি নাকি ৮০ দশকেই এই দাবি করে এলাকা ছাড়া হয়েছিলেন, পরে আবার ফিরে আসেন। হ্যাঁ, ফিরে এসেছিলেন এবং কিছু অনুসারীও তৈরি হয়েছিল। এটা তো ভয়ানক, আইন একেবারে নিজের হাতে তুলে নেওয়া। মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কি বলা যায়? এই ঘটনাটা শুধু ধর্মীয় অসহিষ্ণুতা বা গণরোষের ভয়াবহতাই দেখাচ্ছে না, এটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে। মানে রাষ্ট্র কি সকল নাগরিকের নিরাপত্তা দিতে পারছে, এমনকি যারা অপ্রচলিত বিশ্বাস ধারণ করেন তাদেরও? ঠিক তাই, যখন একদল লোক আরেক দলের উপর এভাবে চড়াও হয়, আইন নিজের হাতে তুলে নেয়, তখন বোঝা যায় সামাজিক কাঠামোটা কতটা ভঙ্গুর। এটা গভীর উদ্বেগের বিষয়। রাজনৈতিক অঙ্গনেও তো উত্তেজনা কমছে না। কালের কণ্ঠ জানাচ্ছে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসে আবার হামলা হয়েছে, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাঁ, জাতীয় পার্টি দোষ দিচ্ছে গণ অধিকার পরিষদকে, যদিও তারা অস্বীকার করেছে। প্রতিবেদন বলছে গণ অধিকার পরিষদের একটা সমাবেশ ছিল, সেখান থেকে মিছিল বের হয়, সেই মিছিল থেকে একাংশ পুলিশের বাধা না মেনে জাতীয় পার্টির অফিসে হামলা চালায়। এর আগেও তো একই ঘটনা ঘটেছিল, তাই না? মাত্র কয়েকদিন আগে ২৯ অগস্ট। হ্যাঁ, সেদিনও দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছিল, জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর হয়েছিল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও তো আহত হয়েছিলেন সেদিন। তার মানে ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে লাগাতার সংঘাত, সহিংসার পুনরাবৃত্তি, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনের জন্য খুবই খারাপ সংকেত। এই ধরনের ঘটনা চলতে থাকলে তো দলগুলোর মধ্যে আলোচনার পথ বন্ধ হয়ে যায়, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। গণতান্ত্রিক পরিবেশটাই তো নষ্ট হয় এতে। একদম, রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা থাকে। স্থিতিশীল পরিবেশ তৈরির পথে এটা বিরাট বাধা। একদিকে এই রাজনৈতিক অস্থিরতা, আবার অন্যদিকে সরকারি অর্থের বিপুল অপচয়। যুগান্তরের একটা প্রতিবেদন দেখলাম এই বিষয়ে। হ্যাঁ, অব্যবহৃত সরকারি স্থাপনা নিয়ে। সারা দেশে নাকি কোটি কোটি টাকা খরচ করে বানানো অনেক সরকারি বিল্ডিং, মানে স্থাপনা, ব্যবহার না হয়ে পড়ে আছে। সবচেয়ে বড় উদাহরণটা সম্ভবত চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতের পাশে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বানানো রাজকীয় অতিথিশালা। ৩০টা ভিআইপি বাংলো, মোটেল, কনভেনশন সেন্টার, বিশাল আয়োজন। এটা বছরখানেক আগে তৈরি হয়েছে, কিন্তু এখনও চালু হয়নি। না, চালু হয়নি। অথচ এটা রক্ষণাবেক্ষণের জন্যই নাকি মাসে ১৫ লাখ টাকা খরচ হচ্ছে সরকারের। বলেন কি, ৪০০ কোটির প্রকল্প এমনিতেই পড়ে আছে, আবার রক্ষণাবেক্ষণে মাসে ১৫ লাখ টাকা গচ্ছা যাচ্ছে। আরও উদাহরণ আছে নাকি? হ্যাঁ, প্রতিবেদনে আরও বেশ কয়েকটার কথা বলা হয়েছে। যেমন নেত্রকোনার মোহনগঞ্জে প্রায় ৪০ কোটি টাকার শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র, মেহেরপুরে ৭৬ কোটি টাকার ২৫০ শয্যার হাসপাতাল ভবন, এগুলোও অব্যবহৃত। অভিযোগ উঠছে যে এগুলো আগের সরকারের আমলে, মানে আওয়ামী লীগ সরকারের সময়ে অপরিকল্পিতভাবে বানানো হয়েছিল, হয়তো ব্যক্তি স্বার্থ বা দুর্নীতিও ছিল। হ্যাঁ, এরকম অভিযোগ উঠছে। এখন এই বিশাল বিশাল স্থাপনাগুলো রাষ্ট্রের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আর কি। এই যে এত এত সরকারি টাকার অপচয়, এটা তো শুধু আর্থিক ক্ষতি নয়, তাই না? এটা তো আমাদের উন্নয়ন পরিকল্পনা, সম্পদ বন্টন, আর সবচেয়ে বড় কথা, জবাবদিহিতার অভাবটাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অবশ্যই, এটা তো মারাত্মক অদক্ষতা, পরিকল্পনাহীনতা আর প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অভাবকে স্পষ্ট করে। আর এই অব্যবস্থাপনা, এই বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয়, এটা কি সে অর্থনৈতিক অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তোলে না, যার আঁচ আমরা একটু আগে দেখছিলাম বিদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধির খবরে? ঠিক তাই।
যখন দেশের ভেতরে সম্পদের এমন অপচয় হয় তখন তো মানুষের মধ্যে দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা বাড়তেই পারে। সেটাই। তাহলে দেখুন, আজকের আলোচনায় আমরা কি পেলাম। নির্বাচন প্রস্তুতি ঘিরে এত সংশয়, নতুন শাসন কাঠামো নিয়ে গভীর মতভেদ, দেশের ভেতরে বাইরে নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা বাড়ছে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে চ্যালেঞ্জ, অর্থের বিপুল অপচয়। বেশ চিন্তাজনক একটা চিত্র কিন্তু। হ্যাঁ, আপাতদৃষ্টিতে ঘটনাগুলো আলাদা মনে হলেও এগুলো আসলে একটার সাথে আরেকটা জড়িত, তাই না? অবশ্যই। একটা জটিল জালিকার মতো। একটা দেশে যখন রাজনৈতিক পালাবদল চলে তখন নানা রকম চ্যালেঞ্জ আসে। প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো বেরিয়ে আসে, জমে থাকা সামাজিক ক্ষোভ প্রকাশ পায়, অর্থনৈতিক উদ্বেগ বাড়ে। সব মিলিয়েই এই চিত্রটা তৈরি হচ্ছে। একটা ঘটনা আরেকটাকে প্রভাবিত করছে। একদম। একদিকে দেখুন, নতুন শাসন কাঠামো যেমন উচ্চকক্ষ গঠন বা জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো নিয়ে বিতর্ক চলছে। কি হবে তা নিয়ে ঐক্যমত্য হচ্ছে না। হ্যাঁ, কাঠামোটাই তৈরি করা যাচ্ছে না ঠিকমতো। আর অন্যদিকে বিদ্যমান আইন প্রয়োগ করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে। কক্সবাজারের নদীর জমি দখল হোক বা রাজবাড়িতে গণরোষের ঘটনা, দুটোই তো আইনের শাসন প্রতিষ্ঠায় ঘাটতি দেখাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে, সত্যিকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে শুধু কি কাঠামোগত পরিবর্তন, মানে নতুন আইন, সংবিধানে সংশোধন, এগুলোই যথেষ্ট? নাকি এর পাশাপাশি আরও মৌলিক কিছু পরিবর্তন দরকার, যা এই অস্থিরতা, আস্থাহীনতা, অসহিষ্ণুতা, অপচয় এগুলোর মূল কারণগুলোকে ধরতে পারবে? ঠিক। এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য রেখে যাওয়া যেতে পারে। তারা নিজেরা একটু ভাবুক।